অমীমাংসিত বিষয়ের সমাধানের জন্য যেতে হবে সংসদে, বলছে বিএনপি। নির্বাচিত সরকার হলে বিনিয়োগ করবে জার্মানি সহ বিদেশিরা। রাজধানী মৌচাকে ফরচুন শপিং মলে জুয়েলারি শপে দুর্ধর্ষ চুরি, 500 ভরি স্বর্ণালঙ্কার লুট, তদন্তে নেমেছে পুলিশ। প্রচার প্রচারণায় জমজমাট রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন প্রার্থীরা। গাজায় যুদ্ধবন্ধ চুক্তির প্রথম ধাপের বাস্তবায়নে রাজি হামাস ও ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার জন্য যাচ্ছেন মিশরে। যেসব বিষয় ঐকমত্য হবে না, সেসব অমীমাংসিত বিষয়ের সমাধানের জন্য যেতে হবে সংসদে, এমনটাই বলছে বিএনপি। দলটির নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। জানান, জার্মানি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বাংলাদেশে, আর নির্বাচিত সরকার দায়িত্বে এলেই তারা বিনিয়োগ করবে। বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিকার লৎসের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশে বিনিয়োগ সমস্যার সমাধান আর বিএনপির 1 কোটি লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে আলোচনা হয় জার্মান রাষ্ট্রদূতের সাথে। বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে, শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। একটি নির্বাচিত সরকার, সংসদ হয় যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে বলেন, ম্যান্ডেটবিহীন কাউকে দেশের সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। যতটুকু ঐকমত হবে, যেটা ঐকমত হবে না, আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশকে, আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। আর আগামী নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে তাকে মেনে নিয়েই সবাইকে দলের জন্য কাজ করতে হবে বলেও জানান আমির খসরু। যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। যাত্রাবাড়ির পর এবার রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে বোরকা পরে দুর্ধর্ষ স্বর্ণলুটের ঘটনা ঘটেছে। রাত 3টার দিকে সম্পা জুয়েলার্স নামে দোকান থেকে চুরি হয় 500 ভরি স্বর্ণ। সিসি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের 2 সদস্য জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়। রাত 3টা 7 মিনিটে সম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরা 2 যুবক। প্রায় 30 মিনিটের চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে। 500 ভরি স্বর্ণ লুট করে সরে পড়ে 4টা 1 মিনিটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে নিরাপত্তা প্রহরী তাকে কল দিয়ে চুরির কথা জানায়। তার অভিযোগ, মার্কেটে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সংশ্লিষ্টতায় লুট হয়েছে স্বর্ণ। আমার কাউন্টারে মোটামুটি 400 ভরির মতো সোনা আসলো, আর বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস। এই 500 ভরির সোনা আর নগদ টাকা আসলো 40,000, সব নিয়ে গেছে। আমাদের এই মার্কেটে মনে করেন যারা দারোয়ান আছে তারা তো অবশ্যই জড়িত আমার মনে হয়, তাছাড়া এ ধরনের কাজ হওয়া সম্ভব না। এ ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। নজরদারিতে রয়েছেন মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও। এখানে চুরির ঘটনা ঘটেছে, তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন আপনারা দেখলেন যে এখানে আমরা চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। আমরা সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা এটা দেখব। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরই মধ্যে তিনি ট্রাইব্যুনালে পৌঁছেছেন। দর্শক, সংশ্লিষ্ট বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, উপদেষ্টা আসিফ মাহমুদ তো ট্রাইব্যুনালে ইতিমধ্যে পৌঁছে গেছেন, তো উনি কিছু বলেছেন কিনা আর এই মামলার নিয়ে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে আমাদের একটু জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমার পেছনে গণমাধ্যম কর্মীদের একটি জড়ো, এবং প্রসিকিউশন হাউসের সামনেই কিন্তু গণমাধ্যম কর্মীরা সবাই জড়ো হয়েছেন, এবং এই গণমাধ্যম কর্মীদের এই জড়তার কারণে আসলে উনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি, এবং এই মুহূর্তে উনি উপরে যাচ্ছেন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে, এবং সেই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি যাবেন এবং সেখানে পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পর চিফ প্রসিকিউটর সহ কিন্তু তিনি নিচে নেমে আসবেন, এবং নিচে নেমে এসেই কিন্তু তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্য দেবেন। বহুল আলোচিত চাংখারপুরের 6 জন হত্যা মামলায় তিনি আজকে রাষ্ট্রপক্ষের 19তম সাক্ষী হিসেবে তার সাক্ষ্য দেবেন। ইতিপূর্বে 5 অক্টোবর থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং 18 জন এই মামলায় সাক্ষ্য দেন, এবং সেই সাক্ষ্যের মধ্যে ছিলেন ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যরাও ছিল। আজকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে সাক্ষ্যটি দিবেন সেটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিনি ছিলেন সম্মুখ সারির একজন যোদ্ধা, এবং তিনি তার অভিজ্ঞতায় যা দেখেছেন 1 থেকে 36 জুলাই পর্যন্ত সেই বিষয়গুলো থাকবে আয়নাঘরে তার গুম নির্যাতনের বিষয়গুলো, পাশাপাশি থাকবে ডিবি হারুনের অফিসে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ছিলেন, এর পাশাপাশি সবশেষ 5 আগস্টে তারা কি সিদ্ধান্তগুলো নিয়েছেন এই বিষয়গুলো থাকবে। কারণ ইতিপূর্বে তিনি এই বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তার কাছে কিন্তু তার জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির আলোকেই কিন্তু আজকে তিনি ট্রাইব্যুনালের সামনে নিজের জবানবন্দিটি পেশ করবেন, এবং সেই জবানবন্দি পেশ করার পরেই কিন্তু তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা, এবং সেই জেরার মধ্য দিয়েই কিন্তু আসলে এই মামলাটি পরবর্তী ধাপে এগিয়ে যাবে। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, আমরা দেখেছি বিগত মামলাগুলোতে যখনই কোনো হ্যাভিয়েট সাক্ষী এসেছেন এবং সেই সাক্ষী আসার পরই আমরা দেখেছি সেই মামলার সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম তা কিন্তু কমে আসে। সেক্ষেত্রে বোঝাই যায় যে চাংখারপুরের যে 6 জনকে হত্যা মামলা, সেই হত্যা মামলাও হয়তো চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো এই মামলাটিও পরবর্তী সময়ে যে আইনি যুক্তিতর্ক অন্যান্য যে ধাপ সেই ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উনি ওনার জবানবন্দিতে কি তথ্য আজকে বলেন সেগুলো পরবর্তী সময় আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওর সাথে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আমরা তথ্যগুলো জেনে নিব। পঞ্চম দিনের মতো চলছে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা। সকাল থেকে প্রচারণায় নেমেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। চাকসু নির্বাচনে মাত্র 4 দিন বাকি। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভিন্নধর্মী প্রচারণা ও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে হাজির অনেকেই। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাব মুজিবের কাছে। মুজিব, গতকাল তো ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। ইশতেহার ঘোষণার পর কি বলছে সাধারণ শিক্ষার্থীরা, তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? পারভিন, আমরা সকাল থেকে তো আছি, সকাল থেকেই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, প্রার্থীদের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে তাদের প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতির কথা শুনছি, পাশাপাশি যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলোর কথা শুনছি। সকাল থেকেই বিভিন্ন হল, অনুষদ এবং যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে প্রার্থীরা যাচ্ছেন, এবং যেহেতু মাত্র আর 4 দিন বাকি রয়েছে নির্বাচনের, সেই 4 দিন সময়টাকে আসলে তারা একেবারে কোনো সময় নষ্ট না করে তারা হলে হলে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং সেখানে যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে গিয়েই বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে তারা কেন ভোট দেবেন প্রার্থীদেরকে, সেই বিষয়গুলো আসলে তুলে ধরবার চেষ্টা করছেন। অর্থাৎ প্রার্থীরা তাদের আশা প্রত্যাশারগুলো কথাগুলো জানাচ্ছেন, পাশাপাশি সংকট সমাধান যেগুলো রয়েছে সেগুলো আসলে শুনছেন। আমরা একজন প্রার্থী আছেন এজিএস পদে, তিনি লড়ছেন, একটু কথা বলতে চাই, কি প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন, শিক্ষার্থীদের কাছ থেকে এমন সাড়া পাচ্ছেন? আমি সাখাওয়াত হোসেন শিপন, সেন্ট্রাল এজিএস প্রার্থী। আমার ব্যালট নম্বর হচ্ছে 19। তো বিগত ফেসিবাদের আমল, জুলাই গণঅভ্যুত্থান আমরা ভূমিকা রেখেছি, যার কারণে শিক্ষার্থীরা আমাদেরকে চিনে, এবং আমরা বিগত সময়ে যেমন কাজ করেছি, নির্বাচিত হলেও কাজ করব, তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৌলিক সমস্যা, যাতায়াত সমস্যা, সেটা নিরসনের জন্য চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করব, শাটলকে বহিরাগত মুক্ত করব, এবং আমাদের যে মৌলিক সমস্যা লাইব্রেরি, রিডিং রুম, তারপর হচ্ছে ল্যাব, এই 3টে বিষয়কে আমরা সংস্কার করব, এবং মেডিকেলে আমাদের মেডিকেলে ব্যাপক সমস্যা আছে, সেই মেডিকেল সেন্টারকে আমরা সংস্কার করে আমাদের
যাতে আমরা সেবা পাই, সেজন্য আমরা এই সেবাটা যাতে শিক্ষার্থীরা পায় সেটা নিশ্চিত করব। পাশাপাশি আরও সমস্যা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের প্রশাসনিক কার্যক্রম এখনও ডিজিটালাইজেশন না, আমরা নির্বাচিত হলে এই ডিজিটালাইজেশন করবো এবং মৌলিক সমস্যার সব সমাধান করব। ধন্যবাদ। পারভিন, শুনছিলেন যে আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম, তিনি নানান ধরনের সমস্যা যেগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই সমস্যাগুলো সমাধানের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে আপনি যেটি জানতে চেয়েছেন প্রথমে, যে বিভিন্ন দল কিন্তু ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছে, আজকেও বিকেল 3টা নাগাদ কয়েকটি প্যানেল আসলে ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। সেই ইশতেহারগুলোতে আমরা নানান ধরনের সমস্যা সমাধানের আশ্বাস কিন্তু দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ মুহূর্তের প্রচারণার খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মীর কাদের, আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন, আর এক সপ্তাহ পরে হল সংসদ ও ছাত্র সংসদ নির্বাচন। আপনার কাছে জানতে চাইবো, ভোটে প্রচার কেমন দেখতে পাচ্ছেন, আর কারো কোনো অভিযোগ আছে কিনা, সবকিছু মিলে আমাদের একটু জানাবেন। রাকসু, হল সংসদ এবং সিলেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু বেশ ভালোভাবেই চলছে। ছুটির পরে আজ কিন্তু বেশ জমজমাট দেখা গিয়েছে। বেলা 11টার পর থেকে বিশেষ করে দেখা গিয়েছে ক্যাম্পাসগুলো বেশ জমজমাট। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীরা তারা আসলে প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের কাছে তাদের ইশতেহারগুলো বলছেন। এবং ছুটির পরে কিন্তু প্রচারণার যে একটা আমেজ ছিল সেটি কিন্তু বেশ কমে গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ জমজমাট আছে। আজকে মূলত আসলে প্রার্থীদের আনাগোনা একটু বেশি দেখা গেছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন এবং তারা তাদের ইশতেহারগুলো বলছেন। ভোটাররাও আসলে জানতে চাচ্ছেন যে একজন প্রার্থী আসলে তারা নির্বাচিত হলে কি করবেন। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো, আপনি একটু আসলে কি ভোটারদের কাছে কি বলছেন, ভোটাররা আসলে কি বলছে, প্রচারণা কেমন দেখছেন? প্রচারণা খুব ভালো চলতেছে। ভোটারদের কাছে আমরা যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো বা যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ফেস করে আসছে, এই সমস্যাগুলো তাদেরকে আমরা বলতেছি, এই সমস্যাগুলো আমরা কথা বলবো, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, তারাও আশ্বাস দিচ্ছি, তারাও আমাদের উপর ভরসা করতেছে। আবার অনেক সময় অনেক সমস্যাগুলো যেগুলো আমরা জানি না বা শিক্ষার্থীরা ফেস করছে, তারাও সেগুলো আমাদের বলতেছে, ভাই এই সমস্যাগুলো আছে, আপনারা এই সমস্যাগুলো আপনাদের স্তরে রাখেন। তো আমরা তাদের যে সমস্যাগুলো সেগুলো নোট করে রাখছি এবং এই সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, এই ভরসাও তাদেরকে আমরা দিচ্ছি। তো প্রার্থীরা যদি বলছিলেন যে তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তারা শুধু তাদের ইশতেহারই দিচ্ছেন না, ভোটাররা যখন তাদের কাছে বলছে আমাদের এই বিষয়গুলো কাজে বলুন, তারা সেগুলো নোট করে রাখছেন এবং তারা সেগুলো কাজ করার কথা বলছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 44, চাঁপাইনবাবগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন জেলা মহিলা দলের বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তিনি কতটা ভূমিকা রাখতে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার এই আসনটিতে 15 জনের মতো মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনিও করছেন, কতটা নিজেকে যোগ্য মনে করছেন বলে মনে করেন? এখানে উপস্থিত নেতাকর্মীরা, সবাই মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এখানে 15 জন হোক, সবাই তো নতুন অতিথি পাখি। আর আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, অনেক দিন ধরে আমি দায়িত্ব পালন করে আসছি। দ্বিতীয়ত, যত আন্দোলন সংগ্রাম 5ই আগস্টের আগে যত ধরনের আন্দোলন সংগ্রাম, এবং 19 সাল থেকে, আমি 19 সালের পর থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করছি চাঁপাই 44-2 আসন থেকে। এবং ইতিপূর্বেও আমি একটা পৌরসভা মেয়রের নির্বাচন করেছিলাম। এই ফ্যাসিস্টের আমলে এই নির্বাচনে আমার ঘোষণা করা হয়নি, আমাকে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী করার পরও ঘোষণা হয়নি। আর আমি দলের সাথে সবসময় সম্পৃক্ত আছি এবং দলের কাজকর্ম করছি। আমি আশা বলতে চাচ্ছেন অন্য যারা আছেন মনোনয়ন প্রত্যাশা করছেন, তার কি 5 তারিখে পরে এসেছে না 5 তারিখ আগে? না, 5 তারিখে আগে কেউ ছিলেন না। 5 তারিখের আগে একজনই ছিলেন, সাবেক এমপি আলহাজ আমিনুল ইসলাম। উনি আমার ভাসুর, আপনারা সবাই জানেন। উনি ছাড়া আগে কেউ ছিলেন না। 5 তারিখের পরে সবাই মনোনয়ন প্রত্যাশা করছে। আপনি কেন মনোনয়ন প্রত্যাশা করছেন? কি করেছেন সাধারণ মানুষের জন্য? জনসম্পৃক্ততা আছে কিনা আপনার? ইনশাআল্লাহ জনসম্পৃক্ততা অবশ্যই আছে, কারণ আমি সাধারণ মানুষের দুঃখে সুখে পাশে ছিলাম, বিপদে আপদে পাশে ছিলাম। এমন কোনো কাজ করার আমার দলের পক্ষ থেকে এবং একজন সমাজকর্মী হিসাবে এমন কোনো কাজ ছিল না যে আমি সেটা করি নাই। আমার প্রত্যেকটা দলের কর্মীদের যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যাদের যেভাবে কর্মীদের খোঁজ খবর নেওয়া দরকার, প্রত্যেকটা কর্মীদের সাথে আমার যোগাযোগ ছিল এবং যোগাযোগ ভবিষ্যতেও থাকবে। এবং দলের সাথেও থেকেছি, কাজ করেছি এবং সাধারণ মানুষের জন্য আমি কাজ করেছি। সেই বিষয়গুলো একটু যদি তুলে ধরতেন ছোট করে। জি, সাধারণ মানুষের জন্য সমাজকর্ম বলতে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, এখানে আরও
হয়তো মাদ্রাসা বানানো হয়েছে, রাস্তাঘাট হয়নি, সে রাস্তাঘাট উন্নয়নের জন্য আমি নিজস্ব অর্থায়নে কাজ করেছি। এখানে 300-400 জন স্টুডেন্ট আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করেছে, তাদের সার্বিক সহযোগিতা করেছি। এবং হুজুর যারা মাদ্রাসায় পড়াশোনা করে, অনেকগুলি মাদ্রাসা করা হয়েছে, সেই মাদ্রাসাগুলোতে আমার ডোনেশন আছে। এতিমখানায় আমার বাবা, উনিও এতিমখানার সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা। তারপর উনি দায়িত্ব পালন করেছেন, ওনার সাথে সাথে আমিও ভূমিকা রেখেছি। এবং সাধারণ মানুষের বিপদে আপদে আমি সারাক্ষণই থেকেছি, যেহেতু আমি ছোটোবেলা থেকে পলিটিক্স করি আর আমার বাবা একজন পলিটিশিয়ান, ওই পরিবারে আমার বেড়ে ওঠা, সেহেতু আমি ছোটোবেলা থেকে এই কার্যক্রমের সাথে জড়িত আছি। জনাব তারেক রহমান তিনি যে বার্তা দিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা বা বার্তাগুলো কি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছেন কিনা, বা যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছে তাদের কাছে গিয়েছে কিনা? আমি প্রত্যেকটা বার্তায় তাদের কাছে গিয়েছি এবং ডোর টু ডোর গিয়েছি। আমি 2018 নির্বাচনে প্রধান 3 থানার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেছি। তখন তো জীবনের লাইফ কোনো রিস্ক অনেক ছিল, তারপরেও আমি কোনো কিছু বাধা বিপত্তি অতিক্রম করে প্রত্যেকটা ডোর টু ডোর গিয়েছি, কাজ করেছি। এবং জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি এবং 5 তারিখের আগে থেকেই কাজ করছি। এবং আপনারা হয়তো ফুটেজে দেখতে পাবেন 5 তারিখের আগে 28 অক্টোবর এবং বিভিন্ন ঢাকার প্রোগ্রাম, রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এবং সিলেট বিভাগীয় প্রোগ্রাম, চিটং বিভাগীয় প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমার অবদান আছে এবং আমি গিয়েছি, ওখানে থেকেছি এবং বিএনপির জন্য যা কিছু করণীয় দরকার এর জন্য আমি করেছি। জামাত এই আসনটিতে অংশ নেবে, তো সেক্ষেত্রে কতটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কতটা চ্যালেঞ্জ হতে পারে নির্বাচনটি? না, আমি জামাতকে কোনো চ্যালেঞ্জের মধ্যে দেখতে চাই না, কারণ জামাতরা আমার দোকানে 17 বছর কোনো আন্দোলন সংগ্রামেও কোনো কিছুতে ভূমিকা ছিল না, 17 পয়সাও ওনাদের কোনো খরচ ছিল না। আমি যা কিছু করেছি আমার নিজস্ব অর্থায়নে করেছি, সেহেতু আমি এখানে জনগণ, আমার সাথে জনগণ আছে, জনসম্পৃক্ততা আছে। আর আমাদের এই 3 থানায় জামাতের খুব একটা বেশি কোনো অবদান নেই এবং আমি খুব একটা বেশি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন, কি করতে চান, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? আমি এখানে আমাদের যেহেতু বরেন্দ্র অঞ্চল, আমাদের পানি লেয়ারটা অনেক নিচে, পানি নিয়ে কাজ করতে চাই, আন্তনগর রেল নিয়ে কাজ করতে চাই, আমাদের মা ও বোনেদের জন্য কর্মসংস্থান। এখানে আমাদের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যে আদিবাসী আছে, আদিবাসী সাঁওতাল আদিবাসী, তাদের বই তাদের ভাষায় তারা লেখাপড়া করুক এরকম চাই এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এবং তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই, যুব সমাজদেরকে নিয়ে কাজ করতে চাই এবং আরও যারা সিনিয়র পার্সন আছেন, সিনিয়র সিটিজেন আছেন, তাদেরকে নিয়েও তাদের যথেষ্ট সম্মান দিয়ে তাদের সাথেও আমি থাকতে চাই, কাজ করতে চাই। আর শিক্ষক, স্কুল শিক্ষাক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার সেখানে, এবং শিক্ষকরা অনেক সময় ভাতা থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষকদের বেতন থেকে বঞ্চিত হচ্ছে, এগুলি নিয়ে কাজ করতে চাই। রাস্তাঘাটের যে 17 বছরে ফ্যাসিস্টের আমলে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, ড্রেন খাল ব্যবস্থা সেগুলি উন্নয়ন করতে চাই। আর আমার এলাকায় আমের প্রচুর ফলন, সেহেতু এই এলাকায় 3 থানার জনগণের জন্য আমি 3 থানায় 3টা কোল্ড স্টোরেজ করতে চাই এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আপনার আধুনিক হসপিটাল ব্যবস্থা, যেটা আধুনিক চিকিৎসা হয় না। হসপিটাল তো অনেকগুলি আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা হয় না এবং এখানে ভালো ডক্টর থাকে না, সেই ডক্টর না থাকার কারণে আপনার অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। আমি এগুলি কাজ করতে চাই এবং জনগণের সাথে মত মিলিয়ে, মানে সর্বসাধারণের সাথে কথা বলে আমি এটা করতে চাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। জাপানে আঘাত হেনেছে টাইফুন হ্যালং। বৃহস্পতিবার দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। ঝড়ের প্রভাবে রাত থেকে শুরু হয় তীব্র বাতাস ও ভারী বর্ষণ, সেই সাথে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। দ্বীপের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে। টাইফুনটির গতিবেগ ঘন্টায় 250 কিলোমিটার হতে পারে। ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির সরকার। দুর্যোগ মোকাবেলায় সকল সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এশিয়ান কাপ বাছাই আজ বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। চায়না ডু অর ডাই ম্যাচে লড়বে জামাল হামজারা। হংকং চায়নার বিপক্ষে রাত 8টায় মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দর্শকদের জন্য জাতীয় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর 3টা থেকে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন ফারদিন সাজু। ম্যাচ তো শুরু হবে রাত 8টায় এবং স্বাভাবিকভাবে এই ম্যাচকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে স্টেডিয়াম এলাকায় দর্শক সমাগম শুরু হয়েছে কিনা, আর ম্যাচকে ঘিরে সেখানকার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? সাথে আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এফসি এশিয়ান কাপের গ্রুপ
গুরুত্বপূর্ণ লড়াই, যেখানে স্বাগতিক বাংলাদেশ এবং হংকং চায়না লড়বে। বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই বাছাই পর্বে টিকে থাকতে হলে এই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। আর হংকং যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে তারা কিন্তু কোয়ালিফায়ার এক ধাপ এগিয়ে যাবে। এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা কিন্তু অনেক। আমরা 30 মিনিটে টিকিট সোল্ড আউটে তার প্রমাণ পেয়েছি। ইতিমধ্যে দর্শকরা কিন্তু আসতে শুরু করেছে, যদিও বিকাল 3টার দিকে গেট খুলে দেওয়া হবে। এবং দর্শকরা দেখেছি যে বাংলাদেশ প্রতিধ্বনিতে মুখরিত জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গণ, এবং তারা সবাই লাল সবুজ জার্সি পরে এসেছে এবং তারা প্রত্যাশা করছে যে বাংলাদেশ অবশ্যই আজকের ম্যাচে জয় নিয়ে ফিরবে। এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে ভুল ত্রুটি হয়েছিল ম্যাচে, সেই ভুল ত্রুটি শুধরে যদি বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ আজকে জয় নিয়ে ফিরবে। এবং আরেকটা জিনিস আমরা দেখছি যে তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা ঢাকার বাইরে থেকে এসেছে, কেউ এসেছেন বরিশাল, কেউ ভোলা এবং কক্সবাজার জেলা থেকেও তারা এসেছেন। এবং তারা সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। তো আমরা এখানকার একটা উৎসব মুখর আমেজ কিন্তু বিরাজ করছে জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গণে। ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে, তবে তার জন্য দেশটি বাংলাদেশের স্থিতিশীলতা চাই। ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিকার লোর্স জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচিত সরকার দায়িত্বে এলেই তারা বিনিয়োগ করবে। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশান কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাথে। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সমস্যার সমাধান ও দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে আলোচনা হয় জার্মান রাষ্ট্রদূতের সাথে। দেশটি বাংলাদেশের নির্বাচিত সরকার এলে বিনিয়োগ বৃদ্ধি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে, শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। ক্ষুদ্র ও মাঝারি এবং কুটির শিল্পের উদ্যোক্তাদের অর্থায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি $10 কোটি ঋণ দিচ্ছে বাংলাদেশকে। ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তারা মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে এই অর্থ পাবেন। এ লক্ষ্যে সকালে আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর সাথে এডিবির ঢাকা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর হো ইয়ং জোং এর সাথে এক চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি এবং কুটির শিল্পে অতিরিক্ত 15,000 মানুষের কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা করছে এডিবি। দেশের মুদ্রাবাজারে খুব বেশি হেরফের নেই আজ। দাম সামান্য বেড়েছে দেশের ব্যাংকগুলোতে এবং মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 165 টাকা আর ব্যাংক কিনছে 157 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 142 টাকায় আর কিনছে 137 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের কাছ থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি আর 82 টাকা আর ক্রয় 76 টাকা। মন্দাভাবের মধ্য দিয়ে সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। চলতি সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসে ছিল সূচকের মন্দাভাব ও শেয়ারের দরে পতন। তাতে এক সপ্তাহে ডিএসই হারিয়েছে 8,277 কোটি টাকার বেশি মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসই প্রধান সূচকটি হারিয়েছে 164 পয়েন্ট। এদিন লেনদেন অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে মাত্র 72টির, কমে 292টির আর অপরিবর্তিত থাকে 34টির দর। সপ্তাহের শুরুতে লেনদেন 600 কোটি টাকা বেশি থাকলেও বৃহস্পতিবার লেনদেন হয় 530 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধসের শঙ্কা করছেন বিশ্ববিখ্যাত ব্যাংক জেপি মর্গানের প্রধান জেমি ডায়মন্ড। আগামী 6 মাস থেকে 2 বছরের মধ্যে মার্কিন শেয়ার বাজারে এই পতন দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন। বিবিসিকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে জেমি ডায়মন্ড বলেন, সাম্প্রতিক বছরগুলিতে শেয়ার বাজারে দ্রুত প্রবৃদ্ধির বেশিরভাগটাই এসেছে এআই প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ থেকে। সতর্ক করে বলেন, এআই প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দামে তীব্র সংশোধন ক্রমশই ঝুঁকি বাড়াচ্ছে। তিনি বলেন, ভূ রাজনৈতিক পরিবেশ, রাজস্ব ব্যয় এবং বিশ্বের পূর্ণ সামরিকীকরণের মতো ঝুঁকিগুলো এমন অনেক সমস্যার সৃষ্টি করছে যার উত্তর অজানা।